আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গ্যাস সংকট সমাধানে টেলিফোনে তারেক রহমানকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এলএনজি আমদানিতে আলোচনা চলছে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি সংকটে $350 মিলিয়ন রপ্তানি পণ্য উৎপাদনে অনিশ্চয়তা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ জাপান কৌশলগত সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ। বিনিয়োগ বাড়াতে আহ্বান। আগ্রহী হলে নারায়ণগঞ্জের মতো আরেকটি শিল্প পার্ক স্থাপনে সহযোগিতার প্রতিশ্রুতি। শ্রমবাজার খুলতে মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ফলপ্রসূ আলোচনার কথা বলছে কুয়ালালামপুর। দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে সরকার জানালেন অর্থমন্ত্রী। এবং বঙ্গভবনে হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত বললেন সিইসি। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত আদালতের হাতে। ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। গ্যাস সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। বিষয়টি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মালয়েশিয়া থেকে দ্রুত এলএনজি আমদানিতে আলোচনা চলছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতে কাজ শুরু করেছে বিদেশি বিশেষজ্ঞ টিম। রিপোর্টটি জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তখনই দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতার আঁচ করতে পারেন অনেকেই। বড় সংকটে সেই বন্ধু দেশের কাছেই সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। দেশের গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা বলেন তিনি। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে দ্রুত এলএনজি আমদানির আলোচনা চলছে। মালয়েশিয়া থেকে আমরা এলএনজি আমদানির সুযোগ নিয়ে আমরা কাজ করছি। আমরা গতকাল বলেছিলাম মালয়েশিয়ান টিম কিন্তু এখনো এটা করছে এবং এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এই প্রক্রিয়া কত দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি, এছাড়াও বিকল্প কোনো পন্থা আছে কিনা যেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আমাদেরকে সহায়তা করতে পারে, তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে কিংবা তাদের রিসোর্সেস আমাদের সাথে শেয়ার করতে পারে। তিনি বলেন, গভীর সমুদ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ বিদেশি বিশেষজ্ঞ দল মেরামতের কাজ শুরু করেছেন। 2 সপ্তাহের মধ্যে আগের মতোই গ্যাস পাওয়া যাবে। আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমরা এই সংকট দ্রুততম সময়ের মধ্যে নিরসনের জন্য এই রিজিয়নের হেড আমরা তাদেরকে ডেকেছিলাম। তাদের ভাইস প্রেসিডেন্ট আজিজ কাশিম আমাদের এখানে এসেছেন। আমরা তাদের সাথে বিস্তারিত কথা বলেছি, তাদের কর্মপরিকল্পনা এবং আমাদের সমস্যাগুলো, আমাদের কনসার্নগুলো তাদের কাছে এক্সপ্রেস করেছি এবং তারা এই বিষয়টা উপলব্ধি করে এবং তারাও দুঃখ প্রকাশ করেছে এবং তারা যে সঠিক পথে তাদের সমস্যাটা সমাধান করবার চেষ্টা করেছে। ভবিষ্যতে এফএসআরইউ নষ্টের কারণে বড় ধরনের ভোগান্তি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। যে একটি রুটের উপর ডিপেন্ডেন্সি থাকলে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গত 10 দিনে $350 মিলিয়ন রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, গ্যাস সংকটে যথাসময়ে পণ্য রপ্তানিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তরিক ইসলামের রিপোর্ট। গ্যাস সংকটের বড় প্রভাব পড়েছে দেশের শিল্প খাতে। দিন কিংবা রাত অধিকাংশ সময় বন্ধ থাকছে সাভার ও আশুলিয়ার অধিকাংশ শিল্প কারখানা। অনেকে বাধ্য হয়ে বেশি মূল্যে গ্যাস কিনে কারখানা চালু রাখায় বেড়েছে উৎপাদন খরচ। অনিশ্চয়তা দেখা দিয়েছে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে।
ব্যবসায়ীরা বলছেন গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে বিপাকে পড়বে দেশের শিল্প খাত। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সরকারের দৃশ্যমান উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমরা কিন্তু উৎপাদন আমাদের বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন করতে পারছি না। তাহলে উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে, বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই, অথবা ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দিলেও 25 থেকে 30% কমপক্ষে ডিসকাউন্ট দিতে হয়। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান জ্বালানি বিশেষজ্ঞ। সংকট কাটাতে দিয়েছেন কূপ খননের পরামর্শ। এখানে ইনিশিয়ালি কিছু ইনভেস্টমেন্টের দরকার আছে এবং এখানে অনেক সময় হয় কি যে সরকার এইটাতে মনে করে রিস্কি, এখানে আমি একটা ড্রিলিং করব 100 কোটি টাকা দিয়ে পাবো না। কিন্তু আপনার এইখানে রিস্ক থাকলেও এই রিস্কটা জাস্টিফাইড, যে এখানে আমাদের যে ভূপ্রকৃতি, এখানে একটা ড্রিলিংয়ে না পাওয়া গেলে 5টা ড্রিলিং করলে 3টা ড্রিলিংয়ে পাওয়া যাবে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ হয় কক্সবাজারে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে। গত 21 তারিখে যান্ত্রিক ত্রুটির কারণে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে অর্ধেকে নেমে আসে দেশের গ্যাস সরবরাহ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জাপান কৌশলগত অংশীদারিত্ব সুদৃঢ় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়াশিমাসার সাথে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী একথা বলেন। তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে দেশটির আরও সক্রিয় সহযোগিতা আশা করেন। জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী ও কৃষি শ্রমিক নেয়ার জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় জাপানি বিনিয়োগ বাড়াতে আহ্বান জানান তিনি। জাপান আগ্রহী হলে নারায়ণগঞ্জের 2500-এর মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। বৈঠকে আগামী 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ সময় অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধি দলে ছিলেন দেশটির সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। সভায় সংশ্লিষ্টরা চিকিৎসা যন্ত্র দুটির কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনেও সহযোগিতা দেয়া হবে। সভায় জানানো হয়, দেশে উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব, যা স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটর মেশিনটি গুরুতর শ্বাসতন্ত্রের রোগীদের জীবন রক্ষাকারী চিকিৎসার সরঞ্জাম। এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন তারেক রহমান। এ সময় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন তিনি, যেখানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষার সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী বিষয়ে বিশেষ গুরুত্ব পায়। মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার উন্মুক্তকরণ ইস্যুতে দেশটির মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক। মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় এই বৈঠকে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিনও উপস্থিত ছিলেন। পরে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমবাজার কিভাবে এবং কোন প্রক্রিয়ায় উন্মুক্ত করা হবে সে বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেছে। তিনি জানান, শ্রমবাজার চালুর বিষয়ে দুই দেশ নীতিগত সমঝোতায় পৌঁছেছে।
আগামী কয়েকদিনের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা শেষে শ্রমবাজার চালুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। আগের সমঝোতা স্মারক MOU সংশোধনের বিষয়ে আর রামানান বলেন, বর্তমান MOU এর মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকায় এটি সংশোধনের প্রয়োজন নেই। সরকার দক্ষ মানব সম্পদ তৈরি করতে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ঢাকা ক্লাবে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। দিনব্যাপী সেমিনারের প্রথম সেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের উন্নয়নের নির্ভরযোগ্য অংশীদার। আগামীতে যুগোপযোগী শিক্ষার প্রসারেও পাশে থাকবে দেশটি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ উদ্যোগে শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে রাজধানীর ঢাকা ক্লাবে সেমিনারের আয়োজন করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি। With our presence and later on other Malaysian institutions here, বক্তারা জানান, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে কর্মদক্ষতা অর্জনের বিকল্প নেই। Toward the human capital intelligence platform and toward a scalable AI-enabled model that could one day inform a future national skills recognition and employability platforms for Bangladesh. Beginning with our AI and semiconductor adjustment certification programs in direct partnership with Help University Malaysia. সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুগোপযোগী শিক্ষার প্রসারে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। The Ministry of Foreign Affairs stands ready to extend the necessary support to constructive initiatives that further strengthen Bangladesh-Malaysia cooperation in education, skills development and human resource development. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দক্ষতার অভাবে বিনিয়োগের সুফল মিলছে না, তাই কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের তাগিদ দেন তিনি। We have had skill centers in Bangladesh for a long time. Every district has a skill development center without any outcome. Sorry to say this, no outcome. And the people, those who came out of this skill development, I think most of them are not employable. So now we are looking at the market-based skill development. সেমিনারে শিক্ষার্থীদের মান উন্নয়নে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। Bangladesh and Malaysia have enjoyed a long-standing friendship, সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। and people-to-people connectivity. বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করেন তিনি। সকাল 11:08 বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পিজিআর এর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, পিজিআর কমান্ডার সহ বঙ্গভবনের জনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে হাফিজউদ্দিন আহমদকে স্বাগত জানান। আনুষ্ঠানিকতা শেষে নিজ কার্যালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসে কয়েকটি সারসংক্ষেপ বাণী ও সরকারি নথিতে সই করেন তিনি। এছাড়াও বঙ্গভবনের ক্রেডেনশিয়াল ও দরবার হল, তোষাখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দিনের নির্ধারিত কর্মসূচি শেষে বঙ্গভবন থেকে সংসদ ভবনের নিজ বাসভবনে ফিরে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তফসিলের দিনক্ষণ চূড়ান্ত না হলেও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন CCAMM নাসির উদ্দিন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠক শেষে তিনি বলেন, রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 5 বছর মেয়াদ থাকলেও 3 বছর 3 মাস পর 24 জুলাই রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকেই শুরু হয় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি। রীতি অনুযায়ী প্রথম আনুষ্ঠানিকতা হিসেবে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বৈঠক শেষে তিনি জানান, সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা প্রেরণ, তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল ও সবশেষ নির্বাচন পরিচালনায় প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন।
সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। সংবিধানে রাষ্ট্রপতি পদত্যাগের 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে সংসদ অধিবেশন না থাকলেও বিকল্প ব্যবস্থা রয়েছে বলে জানান সিইসি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে। একাধিক প্রার্থী না থাকায় 1991 সালের পর থেকে ভোট গ্রহণ হয়নি রাষ্ট্রপতি নির্বাচনে। এবারও একাধিক প্রার্থী না থাকলে ভোট গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। এ সময় সাতক্ষীরা 4 আসনে জামাতের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে চিঠি পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান সিইসি AMM নাসির উদ্দিন। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার বিষয়টি আদালতের এখতিয়ার। তবে রাষ্ট্রপতি হবার আগে ও পরে কোনো দুর্নীতি অনিয়ম করে থাকলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে স্নাইপার দিয়ে 7.62 মিলিমিটার বুলেট ব্যবহারের অভিযোগ সঠিক নয়। পুলিশের চাইনিজ রাইফেলে এই বুলেট ছিল। তথ্য উপদেষ্টা আরও জানান, টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের পথ চলা থেমে গেছে, তবে থামছে না তাঁকে নিয়ে আলোচনা। সংবিধানের 51 অনুচ্ছেদ তাঁকে দায় মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, জুলাই মানবতাবিরোধী অপরাধসহ অন্তত 3টি মামলার আবেদন হয়েছে তাঁর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, আইন অনুযায়ী রাষ্ট্রপতি হবার আগে ও পরে অপরাধ করলে বিচার করবার সুযোগ আছে। দায় মুক্তির ব্যাপারটা নিয়ে একটু বিভ্রান্তি আছে। তার পদে থাকাকালীন সময়ে কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না। এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। আদালতে যাচ্ছে সবকিছু, আদালতেই সবকিছু ঠিকঠাক হোক, বাংলাদেশ আদালত কাজ করছে। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর স্নাইপার দিয়ে 7.62 mm বুলেট নিক্ষেপের বিষয়টিকে ভিত্তিহীন মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমি অবাক হয়ে যাই, কোত্থেকে লুকিয়ে কোনখান থেকে এসে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এইরকম না। এবং যে প্রচারণাটা আছে আওয়ামী লীগের পক্ষ থেকে, যে আন্দোলনের পক্ষে থাকা মানুষ, সরকারের মানে হাসিনা সরকারের বিরুদ্ধে থাকা মানুষ স্নাইপার হয়ে গুলি করে মানুষ মেরেছে হাসিনাকে বিপদে ফেলার জন্য, এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে। দ্যাটস আটারলি রং। সার্চ দেন পুলিশ, দেখবেন ওর হাতে একটা চাইনিজ রাইফেল বলে একটা রাইফেল আমরা চিনি, যেটা মিলিটারি গ্রেডের অস্ত্র, পুলিশের হাতে ছিল। এটার বুলেটই 7.62। এটার জন্য স্নাইপার হইতে হবে, মানে কোত্থেকে যেন অদ্ভুত সব কথা আসছে। তিনি দাবি করেন 2018 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি। ওই নির্বাচন সহ 2008 সালের নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন তিনি। সরকার এখনো 2018 নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে, সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। আব্দাল ভাই 2008-এর কথা বললেন, ওইটারও ইনভেস্টিগেশন দরকার। সম্প্রতি দেশের 34 ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বিষয়টি উদ্বেগজনক জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এটা খতিয়ে দেখছে সরকার। কিন্তু মাইক্রোপ্লাস্টিক টুথপেস্ট তো বটেই, মানে এটা একটা বিরাট ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। যেহেতু এগুলো এই পরিমাণ দেখা গেছে, সরকারের সংস্থা আছে, নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা নেবে। তিনি বলেন, সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত জোরালো করতে যাচ্ছে সরকার। তদন্ত এবং সময় চাওয়াটা তো সরকারের ব্যাপার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানার প্রাচীর ধসে এক নারী সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ অন্তত 6 জন।
তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীরের সামনে টিসিবির পণ্য বিক্রি চলছিল। এ সময় হঠাৎ ধসে পড়ে প্রাচীর। এতে ঘটনাস্থলেই এক নারীসহ প্রাণ হারান 2 জন, আহত হন অন্তত 6 জন। নিহতদের একজন নাসিমা বেগম। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঢাকা মেডিকেলে এখন একজন চিকিৎসাধীন অবস্থায় আছে, আর 5 জন আছে পঙ্গু হাসপাতালে। এদের মধ্যে 2 জন আশঙ্কা যুক্ত আর কি। স্থানীয়রা জানান, বিকট শব্দে দেয়ালটি ধসে পড়লে নিচে বেশ কয়েকজন চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। তো আজকে যে ঘটনা ঘটেছে, সবাই গরিব মানুষ যারা মারা গেছে। আমি নিজে একজনকে রিক্সাতে উঠাইয়ে দিয়েছি, পাও ভাঙ্গা আর কি গাড়ির তলে হান দিয়ে গেছে, আর বহে ব্যথা পাইছে। এবার টাইনে বাইরে হচ্ছি আমি দেখে তো অসুস্থ হয়ে গেছি। পরে আরো 2-3 জন লইয়া বাইরে মেডিকেল লয়ে গেছি, যাইতে যাইতে আর কি মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। সেই সাথে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের সন্তানরা এখানে পড়াশোনা করে, অবিলম্বে এর সমীক্ষা হওয়া দরকার। আর ওই যেটুকু দেয়াল অবশিষ্ট রয়েছে, যে বিল্ডিংটি জরাজীর্ণ একটি বিল্ডিং এখানে আছে, এখানে কি এই শিক্ষা কার্যক্রম চলা নিরাপদ কিনা সেটাও এখন তদন্ত হওয়া দরকার। এ সময় বিভিন্ন ভবন ও রাস্তা সংলগ্ন জরাজীর্ণ সীমানা প্রাচীর দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার কাশেম। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয়করণ করছে বিএনপি বলে অভিযোগ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের। রাজধানী মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের পর এবার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলের লোকদের নিয়োগ দিচ্ছে সরকার। একই সাথে নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে চলেছে অনৈতিক পদায়ন। নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অবিলম্বে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান তিনি। সংবিধান সংস্কার না করে সরকার অবৈধভাবে সংবিধান সংশোধন কমিটি করেছে বলেও দাবি জামায়াতের এই নেতার। আওয়ামী লীগের আমলের দলীয়করণ দুর্নীতির মহা জমজমাট যে হাট বাজার বসাইছিল, এখন তো 5 মাসেই তো আমরা এখন সেই হাট বাজারের আলামত দেখতে পাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর নয়াপল্টনস্থ জামে মসজিদে মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বিকেলের এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী এতে সভাপতিত্ব করেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মীর শরাফত হোসেন সপু, সংগঠনের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। বেলা 11টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজিরা দেন। আইভির আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আজ মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় আসামি অসুস্থ থাকায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির 205 ধারায় তার পরিবর্তে আইনজীবীর হাজিরার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। ফলে চার্জশিট দাখিল ও মামলাটি সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত আসামির পরিবর্তে আইনজীবী হাজিরা দেবেন। তবে বিচার কাজ শুরু হলে এবং সাক্ষ্য গ্রহণের সময় আসামিকে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে। হাজিরা দেওয়ার সময় নিজেকে নির্দোষ দাবি করেন সেলিনা হায়াত আইভি। আমি প্রতিবাদ করেছি সর্বক্ষণ হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। আর আজকে আমি কি অপরাধী? তো যাই হোক, এটার বিচার আল্লাহ আছে, আমার নানুরবাসী আছে, তারা দেখবেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় এবং দশম ব্যাচের নবাগতদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে নবীন চিকিৎসকদের আত্মমানবতার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান অতিথিরা। যশোর প্রতিনিধি তামান্না ফারসানার রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বিদায়ের আবেগ আর নতুন পথ চলার প্রত্যয়ে যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে নবম ব্যাচে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় এবং দশম ব্যাচের নবাগত ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক। সদর উপজেলা পুলেরহাটে মেডিকেল কলেজের ডাক্তার সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত ইন্টার্নদের শপথ করান মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ান। অনুষ্ঠানে চিকিৎসকদের মানব সেবা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কথা বলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর জামালুন্নেসা। Now you are ready to learn for your profession. এতদিন পড়েছেন পরীক্ষার জন্য, এবার শিখবেন আপনার প্রফেশনের জন্য। নবীন চিকিৎসকদের মূল্যবোধ ও পেশাগত আদর্শকে ধারণ করে চিকিৎসা সেবা আত্মনিয়োগের আহ্বান জানান আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এমদাদুল হক। তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমরা মূল্যবোধের উপর দাঁড়িয়ে থেকো, কোনো অবস্থাতেই ওই জায়গা থেকে পিছপা হয়ো না। নতুন ডাক্তারদের নৈতিকতা ধরে রাখার আহ্বান জানান আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর সঞ্জয় শাহ। সমস্ত কিছুর অন্যায়ের বেড়াজাল থেকে বের হয়ে সুন্দর একটা সোনালী দিন আনার জন্য তোমাদের পক্ষেই সম্ভব। মেডিকেল কলেজ ও হাসপাতাল সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় ইন্টার্ন শেষ করতে পারায় কৃতজ্ঞতা জানান নবাগত চিকিৎসকরা। আমাদের মেডিকেলের ওয়ার্ক এনভায়রনমেন্টটা যেটা ছিল সেটা আমাদের সবার জন্য শেখার একটা উপযুক্ত পরিবেশ। অনুষ্ঠান শেষে বিদায়ী চিকিৎসকদের মাঝে কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওভাল অফিসে পৌঁছান জেলেনস্কি। এরপর দুই নেতার রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, ফলে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির কোনো আনুষ্ঠানিক ছবি বা বক্তব্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, নিরাপত্তা সহযোগিতা এবং ওয়াশিংটন কিয়েভ দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর জেলেনস্কি সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে বীর ঈশা খাঁ স্মৃতি সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন সেগুন বাগিচায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন চৌধুরী গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আকর্ষণ ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি DA তায়েব। এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। ATN বাংলা ও ATN নিউজের সহযোগিতায় অনুষ্ঠানটি সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়। তারেক রহমানের সরকারের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রে দেশবাসীকে নিয়ে প্রতিহত করার ঘোষণা দিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জলবায়ুর প্রভাব মোকাবেলা ও পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেককে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান সাইফুল আলম নীরব। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। যখনই তারেক রহমান একে একে তার অঙ্গীকার পূরণ করতে যাচ্ছেন, তখনই কিন্তু স্বাধীনতা বিরোধীরা নতুন করে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপি সরকারের বিরুদ্ধে
ষড়যন্ত্র করছে। হুঁশিয়ার করে দিতে চাই, যদি তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে দাঁত বাগান জবাব দিব। এবারে খেলার খবর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। 4 বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচকে নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে 2030 সাল পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন বিশ্বকাপ জয়ী এই সাবেক তারকা ফুটবলার। পরাগারমানের রিপোর্ট। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের ডাগআউটে বসছেন দেশটির অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদান। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ভিয়াল্লো জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। les qualifications 2026 বিশ্বকাপে ফ্রান্সের চতুর্থ স্থান দখলের পর 14 বছরের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টেনে কোচের পদ ছাড়েন দিদিয়ের দেশম। তার কোচিংয়ে ফ্রান্স 2018 সালে বিশ্বকাপ জেতে এবং 2022 সালের বিশ্বকাপও ফাইনালে পৌঁছায়। ফ্রান্সের ইতিহাসের সফলতম কোচদের তালিকায় দেশম অন্যতম। এদিকে খেলোয়াড় হিসেবে জিদানকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি 1998 বিশ্বকাপ এবং 2000 সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোচ হিসেবে জিদানের সাফল্যের ঝুলি সমৃদ্ধ। 2 মেয়াদে কোচ হিসেবে তিনি রিয়াল মাদ্রিদকে টানা 3টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব এবং 2টি লা লিগা ট্রফি জেতান। এবার দেশকে দেয়ার পালা জিদানের। আজকের দিনটি আমার কাছে স্বপ্নের মতো। আমি এটুকু বলতে পারি যে গত 4-5 বছরে বিভিন্ন ক্লাবের দায়িত্ব নেওয়ার প্রস্তাব আমি পেয়েছিলাম, কিন্তু ফরাসি জাতীয় দলের প্রতি ভালোবাসার টানে সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ফরাসি দলের হয়ে কাজ করা এবং দলটিকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমার একমাত্র লক্ষ্য। জাতীয় দলের জার্সিতে একসময় ইতিহাস লিখেছিলেন, এবার কোচ হিসাবে সেই ইতিহাসকে আরো সমৃদ্ধ করার চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে জিদানের নতুন অধ্যায়। 25 সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে জিদানের ফ্রান্স অধ্যায়। পরাগারমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। গ্যাস সংকট সমাধানে টেলিফোনে তারেক রহমানকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এলএনজি আমদানিতে আলোচনা চলছে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি সংকটে $350 মিলিয়ন রপ্তানি পণ্য উৎপাদনে অনিশ্চয়তা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ জাপান কৌশলগত সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ। বিনিয়োগ বাড়াতে আহ্বান। আগ্রহী হলে নারায়ণগঞ্জের মতো আরেকটি শিল্প পার্ক স্থাপনের সহযোগিতার প্রতিশ্রুতি। শ্রমবাজার খুলতে মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ফলপ্রসূ আলোচনার কথা বলছে কুয়ালালামপুর। দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। এবং বঙ্গভবনে হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত, বললেন সিএসি। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত আদালতের হাতে, ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।